স্বাগত সংবাদ সংযোগে সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মর হত্যায় জড়িত মূল আসামিদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে রবিবার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে থেকে শিক্ষার্থীরা শাহবাগ থানা অভিমুখে যাত্রা করেন। থানা ঘেরাওয়ের মধ্য দিয়ে বন্ধু ও সহপাঠী শাহরিয়ার আলম শাম্মের বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীরা। শাহবাগ থানায় এডিসি মীর আসাদুজ্জামানের কাছে 48 ঘন্টার আলটিমেটাম তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শাম্ম হত্যায় জড়িত প্রধান আসামিদের গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। আমাদের দাবি খুবই স্পষ্ট, আমরা শাম্মর সঠিক বিচার চাই। তারা 3 জনকে গ্রেফতার করেছে, অথচ ওই দিন রাতে সিসিটিভি ফুটেজ দেখলে, মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখলে, বাংলা একাডেমির সিসিটিভি ফুটেজ দেখলে, সমরিতা হাসপাতালে খুনিরা গিয়েছিল, সমরিতার সিসিটিভি ফুটেজ দেখলে আপনারা জানতে পারবেন আসল খুনি কারা। আমরা দেখতে পারতেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতেছে, কিন্তু আমাদের যেই মূল দাবি, আমার ভাইয়ের হত্যা যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব করতে হবে, ভবঘুরে এবং বহিরাগত মুক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে ক্যাম্পাসে বিচরণ করতে পারে তার নিশ্চয়তা প্রশাসনকে দিতে হবে। এই আন্দোলনের বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আলটিমেটামে শিক্ষার্থীরা আর কি কি বিষয় তুলে ধরেছেন, এ নিয়ে পুলিশ কি বলছে, এছাড়া শিক্ষার্থীদের আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন বিস্তারিত। অদিতি, আপনি ধন্যবাদ। অদিতি, আপনি জানেন যে সকালবেলা যেটি বলছিলাম যে বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা জড়ো হন শাহবাগ থানার সামনে। তাদের দাবি ছিল তাদের বন্ধু এবং সহপাঠী শাহরিয়ার আলম শাম্মকে যে হত্যা করা হয়েছে তার মূল আসামি যারা আছে তাদেরকে গ্রেপ্তার, এবং তার সঙ্গে আরও 2টি দাবি ছিল। মোট 3টি দাবিতে তারা শাহবাগ থানা ঘেরাও করে। আমরা ঠিক দুপুর থেকেই তাদের সঙ্গে শাহবাগ থানার সামনে অবস্থান করছিলাম। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি শাহবাগ থানার সামনে, এখানেই তারা আসলে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক সহ থানার ভিতরে প্রবেশ করেন, এবং যেহেতু শাহবাগ থানার রমনা জোনের অধীনে রয়েছে, সেহেতু এই রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান ওনার সঙ্গে ভিতরে গিয়ে কথা বলেন এবং তারা তাদের দাবিগুলো সেখানে তুলে ধরেন। মূল বিষয়টি তারা যেটি তুলেছিল সেটি হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বাংলা একাডেমির গেটে যে সিসিটিভি এর ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা আসলে জনসম্মুখে আনার জন্য পুলিশের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, এবং তাদের বন্ধুর যে হত্যাকারী রয়েছে তারা শিক্ষার্থীরা বলছেন যে সেই ফুটেজে তাদের বন্ধুর হত্যাকারীদের চেহারাটি ফুটে উঠবে, এবং সেই বিষয়টির উপর তারা দাবি জানিয়েছেন। তাদের দাবির প্রেক্ষিতে এডিসি মীর আসাদুজ্জামান যেটি জানিয়েছেন যে 3 জন আসামি তারা ইতিমধ্যে গ্রেফতার করেছেন, তাদের কাছ থেকে তারা বেশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, এবং পরবর্তীতে অন্যান্য যে হত্যাকারীরা আছে তাদেরকে তারা আটক করার চেষ্টা করছেন। এবং শিক্ষার্থীরা ভিতর থেকে বের হয়ে, থানার ভিতর থেকে বের হয়ে যেটি জানিয়েছেন যে 2 দিন হয়ে গেছে সৌম্য হত্যার সময় পুলিশ যে ধরনের কথা বলেছিল যে তারা করবে এবং তারা কাজ আগাচ্ছে, ঠিক একই ধরনের তথ্য কিন্তু আজকেও তারা পেয়েছে পুলিশের কাছ থেকে। তো তারা এটাতে আসলে আশ্বস্ত হতে পারেনি। তারা যেটি জানিয়েছে যে ঠিক 48 ঘন্টা শেষ হবে রোববার, সেই সময়ের মধ্যে যদি পুলিশ কোনো অগ্রগতি জানাতে না পারে তাহলে তারা তাদের এই কর্মসূচিকে আরও কঠোর কর্মসূচিতে নিয়ে যাবেন। অদিতি, সুমন, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবরগুলো জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সুমন মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানিয়ে দিচ্ছিলেন।
যৌক্তিক দাবি নিয়ে তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করলেও কোনো সাড়া না পাওয়ায় এর সমালোচনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। নতুন আরও এক দফা মিলিয়ে মোট 4 দফা দাবি না মানা পর্যন্ত পিছিয়ে যাবার সুযোগ নেই। তারা আরও বলেন, সরকারের ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না তারা, রুখে দেয়া হবে সব হামলা। আন্দোলনকারীদের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার প্রথম দিনই সমাধান করতে পারত। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেউ যোগাযোগ না করায় এর সমালোচনা করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কাকরাইলে গণ অনশন কর্মসূচির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা। এইখান থেকে কোনো একজন স্টুডেন্টও যাবে না যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে। শিক্ষকরা আছে, আমাদের ছাত্রদের ছেড়ে তো আমরা যেতে পারবো না, এবং তাদের যে ন্যায্য দাবি সেটা প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমার মনে হয় যে বিভিন্ন সরকার জেনেছে, জানার পরেও কিন্তু কোনো প্রকার বাস্তবমুখী কার্যকরী পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, এই মুহূর্তে কি দেখছেন সেখানে? গণ অনশনের প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে? জানিয়ে দিতে চাই, কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষকরা? আজকে আন্দোলন কর্মসূচি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই। যমুনার সামনে তারা মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিল, সেখানে তাদের উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে সেই প্রতিবাদ সহ এর আগের 3 দফা দাবি অর্থাৎ 4 দফা দাবিতে তারা এখনো অপেক্ষা করছে। সারা রাত তারা অপেক্ষা করেছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো যোগাযোগ তাদের সাথে করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে তারা অবস্থান করছে এখানে। সকাল থেকে তারা অবস্থান কর্মসূচির পাশাপাশি সমাবেশ করেছে। বিকাল 3টা থেকে এই কাকরাইলের মোড়ে তারা গণ অনশন কর্মসূচি পালন করবে, যেখানে বর্তমান প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক সহ কর্মচারী কর্মকর্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই অংশগ্রহণ করবে। তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে আগের 3 দফা এবং বর্তমানের আরো 1 দফা, এই 4 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ পর্যন্ত এই কাকরাইলের মোড়ে তারা অবস্থান করবেন এবং দাবি আদায় না করে তারা ফিরবেন না। তারা বলছেন যে তারা এখন এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখান থেকে তাদের আর পেছনে ফিরে যাবার সুযোগ নেই। 20 বছরেরও বেশি সময় যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয় মর্যাদা পাবার পরেও এখনো পর্যন্ত আবাসন সমস্যার সমাধান হয়নি। পূর্ণাঙ্গ বাজেট হচ্ছে না, বাজেটে বিভিন্ন রকমের কাটছাড়া হচ্ছে এবং পাশাপাশি তাদের ক্যাম্পাসের যে একটা স্থায়িত্ব সৌন্দর্য, তাদের যে ক্যাম্পাসটা তাদের বৃদ্ধি করার জন্য তারা দাবি জানাচ্ছে বারবার, সে দাবি পূরণ হচ্ছে না। এই 3টি দাবি তারা জানিয়েছে, কিন্তু এই দাবি যখন তারা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আসে, মিছিল নিয়ে আসে, মার্চ নিয়ে আসে, তখন পুলিশের বাধার সম্মুখীন হয় এবং পুলিশের টিয়ারশেল এবং লাঠিচার্জের মোকাবেলা করতে হয় তাদেরকে। এই 4টি দাবি নিয়ে তারা আজকে এখানে রয়েছেন, সকাল থেকে আছেন। আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তারা তাদের সন্তান সমতুল্য শিক্ষার্থীদের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছেন এবং তারা শেষ পর্যন্ত থাকবেন। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে বলে তারা হুঁশিয়ারিও দিয়েছেন। তো রুবায়াত, আন্দোলন চলছে, এখানে সমাবেশ চলছে, সমাবেশ মঞ্চে তারা রয়েছেন। বিকাল 3টা থেকে গণ অনশন কর্মসূচি চলবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে। ফরহাদ, আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের খবরগুলো জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী আপডেটও আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবরাখবর জানিয়ে দিচ্ছিলেন।
ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাধা দেখছে না বিএনপি। দলের নেতারা বলছেন, জুন জুলাইয়ের মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক সনদ হয়ে গেলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। কাউকে বিশেষ সুবিধা দিতে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় জানান বিএনপি নেতারা। এই মতের সাথে একাত্ম হয়ে গণসংহতি আন্দোলনও মনে করে সংস্কার ও নির্বাচনে দেরি করার সুযোগ নেই। মনির মিল্লাতের প্রতিবেদন। দলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে লেবার পার্টি, যাতে বিএনপির সিনিয়র নেতারা যোগ দেন। এদেশের সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো সংস্কারই একবারে শেষ করা যায় না, এটি চলমান প্রক্রিয়া। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় সব রাজনৈতিক দল যে সংস্কারগুলোতে একমত হবে সেগুলো নিয়েই কাজ এগিয়ে নিতে হবে। জুনের মধ্যে সেসব প্রস্তাব একত্রিত করে প্রকাশ করার পরেই ডিসেম্বরে নির্বাচন দেওয়া যায়। যেই সব প্রস্তাব সবাই আমরা একমত, সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম যে এই সংস্কারগুলি অবিলম্বে কার্যকর করা হোক। আইনের মাধ্যমে, অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে, যেটা সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা, এবং সেই অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এই সরকারের দায়িত্ব দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। কানের কাছে কারা গুনগুন করছেন? কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না। আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারাই ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এদিকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য হত্যা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা একসাথে চলতে হবে। এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। কাজেই মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। মনির মিল্লাত, ৭১, ঢাকা। জামায়াতে ইসলামের সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রয়াত ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ সংগঠনের সিদ্ধান্তে কখনো দ্বিমত করেননি বলে মন্তব্য করেছেন আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে এই জামায়াত নেতার স্মরণ সভায় একথা বলেন আমির। এ সময় দেশীয় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে ডক্টর ওবায়দুল্লাহর অবদানের কথা তুলে ধরেন। দেশের সংস্কৃতি ও সাহিত্য সম্প্রসারে তার ভূমিকা ছিল অনন্য বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এ.টি.এম. মাসুম, কেন্দ্রীয় গবেষণা কমিটির সভাপতি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। গত শনিবার দিবাগত রাত ১২টা ৫০ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ডক্টর ওবায়দুল্লাহ। সন্তান তার সাথে কথা বলতে পারে নাই, শেষ মুহূর্তে জীবিত অবস্থায় মুখ দেখতে পারে নাই। আমাদের এই আফসোসটুকুন আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে পূরণ করে দেন। তার পরিবারের প্রতি আমাদের দোয়া। আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি মহান রবের দরবারে সম্মানিত হয়েছেন। তারা যেন এই সম্মানের রাস্তাটা কঠিনভাবে আঁকড়ে ধরে। সবজি, চাল, ডিম আর মাংস সবকিছুর দামই এখন আকাশছোঁয়া। সবজির কেজি প্রতি দাম ৫০ টাকার নিচে নেই। কিছু সবজি পৌঁছেছে ১০০ টাকায়। ডিমের দাম বেড়ে হয়েছে ডজন প্রতি ১৪৪ টাকা। সোনালী মুরগি ছুঁয়েছে ৩১০ টাকা কেজি। পুরনো মিনিকেট চাল ৮৬ টাকায় পৌঁছালেও নতুন চালের দাম একটু কম। গরুর মাংসের দাম কেজিতে বেড়েছে অন্তত ৩০ টাকা। ফয়সাল রয়েলের প্রতিবেদনে বিস্তারিত।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। বাড্ডা, কারণ বাজার, রামপুরা, মগবাজার সবখানে 50 টাকার নিচে কোনো সবজি দেখা যায়নি। লম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, গোল বেগুনের কেজি 100 টাকা। ঢেঁড়স, পটল, করলা, চিচিঙ্গা সবই 60 থেকে 85 টাকার মধ্যে। আলুর দাম 25 থেকে 30 টাকা। এই মূল্যবৃদ্ধি সংসারের ব্যয়ে বাড়তি চাপ তৈরি করছে বলছেন সাধারণ ক্রেতারা। বেগুন 60 টাকা 70 টাকা, তো একটু বেশি। তবে আগেরটা যে সুন্দর ছিল, রমজান মাসে যে পরিবেশটা বা পরিস্থিতি ছিল, ইট ওয়াজ ভেরি গুড। কন্ট্রোল না করলে তো ইচ্ছা মতন দাম বাড়াবেই, সেই হিসাবে আজকে একটু কম মনে হচ্ছে সব কিছুর দাম। গরমের কারণে কাস্টমার কম, মালের ইয়াটা বেশি, এই কারণে দাম কম। সবজির দাম বাড়ায় ডিমের চাহিদা বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন কমে যাওয়ার অজুহাত। ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 144 টাকায়। সোনালী মুরগির দাম বেড়ে 300 থেকে 310 টাকা এবং ব্রয়লার আগের মতোই 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি মনে করেন আপনার 20 টাকা করে বাড়তি নিচ্ছে আর কি। আগে 230 টাকাও ছিল আর কি, এখন 10 টাকা বাড়তে যখন করার কিছু না, আর পুরো মার্কেটও পাই না, এর কাছে পাইছিল। এটা হলো গরিব দেশ, মানে কম রেটে খাওয়া উচিত, এখন বেশি রেটে তো গরিবে খাইতে পারে না। গরমের কারণে মালের আমদানি বেশি, দাম কম। পুরনো মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 থেকে 86 টাকা কেজি দরে। তবে নতুন মিনিকেটের দাম কিছুটা কমেছে। এটা তো বেসিক ডিমান্ড আমাদের খাবারের, সো চালের দামটা সহনীয় হলে গরিবদের জন্য এটা অবশ্যই লাভজনক। নতুন চাল ওঠার পরে দাম একটু কমছে, মিনিকেট চাল কেজিতে প্রায় 10 টাকা কমছে। একমাত্র খালি এলাচি বাড়ছে, আর নাহলে গেছেবার থেকে দাম কম আছে বা স্থিতিশীল আছে বাজার। ইলিশের দাম 2000 টাকার নিচে নেই। অন্যান্য মাছের দামও বাড়তে বলছেন সাধারণ ক্রেতারা। 700-800 গ্রাম 1500 টাকা কেজি, 500 গ্রাম 1400 টাকা কেজি। মাছ ভাই নদীতে কম, দাম একটু বেশি। এই যে ফুটি মাছ আগে কিনছি 400 টাকা, এখন 600 টাকা বলতেছে। তারপরে এই যে মলা মাছ, যেটা 300-350 পাওয়া যায়, ওটাও 400-500 টাকা বিক্রি করতেছে। লাগাম ছাড়া দামে কষ্টের দিন পার করছেন নিম্ন ও মধ্যবিত্তরা। নিয়মিত মনিটরিং না করলে চাপ আরও বাড়বে বলে মন্তব্য তাদের। ফয়সাল রয়েল, 71, ঢাকা। বাজারে বেশিরভাগ সবজির দাম এখনো চড়া। 60 টাকা 80 টাকার নিচে কোনো সবজি নেই। বাড়ছে ডিম, পেঁয়াজের দামও। সরবরাহ কমের অজুহাতে মাছের দামও বাড়তি। এই অবস্থায় বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে মিলছে সব ধরনের সবজি। কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। সব ধরনের মুরগির দামও কমেছে। 30 টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে 630 টাকায়। তবে বাড়ছে ডিম, পেঁয়াজ ও আদার দাম। এছাড়া মাছের দাম 50 থেকে 100 টাকা বেড়েছে। গত সপ্তাহে ছিল আপনার কাঁকরোল 100 টাকা, এই সপ্তাহে 60 টাকা 70 টাকা, তারপর পটল ছিল 80 টাকা, এখন 60 টাকা। গত সপ্তাহে যেমন 120 টাকা ছিল, এই সপ্তাহে আগে মাঝখানে আবার বাড়ছে 130 টাকা, 30 থেকে 32 টাকা গেছে, এখন আবার চলতেছে এখন 135 টাকা ফার্মেরটা। সোনালী মুরগির টাকা 270 টাকা, আর ফার্ম মুরগি চলে 170 টাকা। মাছের আমদানি একটু কম, এই জন্য মাছের রেটটা একটু বাড়তি আর কি। সিলেটের পাইকারি বাজারে করলা, লাউ, মরিচ, পটল, বেগুন আর শসা প্রতি কেজি 20 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বেগুন মনে করো 30 টাকা 25 টাকা বিকেল, আর চিচিঙ্গা বিকেল 22 টাকা 20 টাকা। মাল বাজারও আইছে আগে বেশি আছে, আর এখন মাল বেশি হয়েছে, গাছও এখন মাল বেশি আর দামও আমরা কমাই যাবে। আমদানি একটু বেশি, লোকাল মাল আমদানি একটু বেশি হয়ে যায়, তার মানে আজকে 30 টাকা বেচলাম কেজি, কাস্টমার 1 কেজি 2 কেজি নেয়। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও চড়া ময়মনসিংহের সবজির বাজার। মাছের ও ডিমের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এসব পণ্যের দাম কমছে না। কম যেখানে 5 টাকা দিয়ে আমরা তা একতার শাক বাজারে মানে গ্রামে খাই, এখানে তো 5 টাকা দিয়ে একতার কখনোই পাওয়া যায় না। 40 টাকা কেজি বেচলে আমাদের 5-7 টাকা শিখবে, কিন্তু অনেক জায়গাতে দেখা গেল আপনার বাড়তি কিনে আনা হয়, ক্যারিং খরচটা বেশি পড়ে যায়। মনিটরিং করে না, ওই স্বাভাবিকভাবে দাম বাড়ে কমে ওইটা ওইভাবেই, ঠিক আছে। কেউ যে কমাইতেছে কেউ বা তদারকি করতেছে এরকম কোনো কিছু না। মানিকগঞ্জের বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। 60 টাকায় মিলছে বেগুন, ঝিঙে, চিচিঙ্গা, বরবটি আর লাউ, শসা, করলা, ঢেঁড়সের দাম 50 টাকার মধ্যে। লেবুও এক হালি মিলছে 10 থেকে 20 টাকায়, আর আলু 25 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। কাঁচামরিচ আছে 40 টাকা কেজি, চিচিঙ্গা আছে 40 টাকা কেজি, আপনার পুঁই শাক আছে 20 টাকা আটি। কমে গেছে দাম। পটল যেমনি 80 টাকা 60 70 টাকা বেশি, আজকে 50 টাকা বেচতেছি।
ফরিদপুরের হাটবাজারেও সবজির দাম তুলনামূলক কম, তবে পেঁয়াজ রসুন সহ মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা বাড়তি। মনিরা কাজুরি, ৭১। কাল ঘোষণা করা হবে মাগুরার আলোচিত মামলা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মাত্র ১৩ কার্যদিবস শেষে রায় প্রকাশ হওয়ার দিন ঠিক হওয়ায় দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। এই মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও ২ দফা যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঠিক করা হয়। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় হতবিহ্বল হয় সারা দেশ। ঘটনার পর জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি ওঠে দেশ জুড়ে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার মামলার রায়ের দিন ঠিক হওয়ায় সবাই স্বাগত জানান। দ্রুত সময়ে যে যুগান্তকারী যে রায়, এটা আমাদের নিরাপত্তাকে অনেকটাই নিশ্চিত করে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আজকে এই সুফল দেখতে পাচ্ছি। এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বাংলাদেশে বা এই বিশ্বে কেউ যাতে এমন না করতে পারে। এই মামলায় সব আলামত প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়ার আশা জানান আইনজীবীরা। বর্তমান সরকারের খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল যে যত দ্রুত সম্ভব এই মামলার ট্রায়ালটা সম্পন্ন করা হোক। আমরা রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন সাইড আমরা মনে করি যে এই মামলাটা সর্বোচ্চ সাজা প্রাপ্য হবে, অ্যাওয়ার্ড হবে, আসামিরা পাবে মর্মে আমরা আশা করছি। আর নারী নেত্রীরা জানান দেশের আদালতে চলমান সব ধর্ষণ মামলা দ্রুত মীমাংসা হলে অপরাধ প্রবণতা কমে আসবে। ধর্ষণের ঘটনার ১০০টি মামলার মধ্যে ৯৭টিরই কোনো বিচার হয় না, এবং সেক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। প্রকৃত দোষীকে উপযুক্ত শাস্তির মাধ্যমে অন্যদেরকেও যাতে শিক্ষাটা দেওয়া যায় যে ভয়ে তারা আর এদিকে না আগায়। ৬ মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়। পরে তাকে হত্যার চেষ্টাও করে হিটু শেখ। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার ৪ জনকে আসামি করে মামলা দায়ের করে। শারমিন স্বপ্না, ৭১। তবে কি মারা যাচ্ছে সিনেমা? কান চলচ্চিত্র উৎসবে প্রশ্নটা তুললেন বলিউডের গুণী নির্মাতা শেখর কাপুর। তাহলে বাঁচবে কেমন করে? উত্তরটা দিয়েছেন পরিচালক গৌতম ঘোষ ও শেখর কাপুর নিজেও। সাথে যোগ করেছেন অভিনেতা অনুপম খের। কান থেকে আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। সারা বিশ্ব থেকে প্রায় ৩৫,০০০-এর বেশি চলচ্চিত্রজন ও সাংবাদিক এসেছেন এবারের ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। সিনেমার এই বোনাঞ্জায় তুললেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতা শেখর কাপুর। উত্তরটাও দিলেন, সিনেমা মরে গেছে। যদি না মরে থাকে তাহলে আমি বলবো মারা যাচ্ছে। আমাদের দায়িত্ব সিনেমাকে জীবন দেয়া। এটা অনেক চ্যালেঞ্জিং। প্রযুক্তির আগ্রাসনে আমাদের গল্পের কাছে ফিরতে হবে, ব্যবসা নয়। পৃথিবী পরিচালিত হচ্ছে গল্প দ্বারা। উৎসবে যোগ দিয়েছেন অভিনেতা অনুপম খের। ছবির বাজারে তার সিনেমা তানভি দ্য গ্রেটের বিশেষ প্রদর্শনী ১৭ই মে। কান চলচ্চিত্র উৎসবকে সিনেমার মহাকুম্ভ বর্ণনা করে ৭১কে জানালেন গল্পই সিনেমার প্রাণ। সিনেমার প্রাণ কিন্তু গল্প। পৃথিবীর যে প্রান্তেই সে গল্প শুনুক না কেন, তা কমিউনিকেট করবে। সেলুলয়েড থেকে ডিজিটাল ফরম্যাটে সিনেমার ভাষা বদলেছে। তবে সিনেমার মনের মানুষ গৌতম ঘোষ বলছেন একাগ্রতাও ধরে রাখতে হবে নির্মাতাকে। ও যেটা বলার চেষ্টা করছে শেখর, সেটা হচ্ছে আমাদের যে সেলুলয়েডের সিনেমা ছিল, যার যে একাগ্রতা ছিল সেটা থাকতে পারে না। নির্মাণ করার কথা ভাবি, চিন্তা করি, চিত্রনাট্য লিখি, সেখান থেকে শুরু করে ফাইনাল আউটপুট বেরোনো অবধি আমার ইনভলভমেন্ট থাকে, যেটা কিন্তু এখন ডিজিটাল এজে এসে কমে গেছে। কারণ সিনেমা বেসিক্যালি ভিজুয়াল আর্ট, সেখানে ভিজুয়ালটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার মনে হয় যে এই অডিও ভিজুয়াল বম্বার্ডমেন্ট, ভোরবেলা ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমোতে যাই যখন আমরা, চারিদিকে অডিও ভিজুয়াল, তার থেকে সিনেমাকে আলাদা করতে হবে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। তবেই সিনেমা বাঁচবে প্রবল হয়ে। পার্থ সঞ্জয়, ৭১, কান, ফ্রান্স।